শুরু করছি আমার লেখা প্রথম কোনো ঘটনা। গ্রামের নাম সোনাডাঙ্গা। নামটা শুনলেই মনে হয় সোনা ফলে এই ডাঙ্গাতে, কিন্তু আদতে এর উল্টোটা ঘটে। বর্ষা নামলেই গ্রামটা যেন রাজ্যের দুঃখে একেবারে ভরে যায়। মাটির রাস্তাগুলো কাদা আর জলে একাকার হয়ে যায়। বাকি সময়টা কক্ষ এবং শুল্ক একভাবে চারিদিকে থাকে। গ্রামের এক প্রান্তে পুরনো এক দোতলা বাড়ি, যেটা লোকের চৌধুরী বাড়ি নামিয়ে চেনে। একটা সময় নাকি জমিদার ছিলেন বাড়ির কর্তারা, কিন্তু সেসব তো অনেক আগের যুগের কথা। এখন এই বাড়ির মালিকানা নিয়ে জ্ঞাতিদের মধ্যে মামলা মোকদ্দমাও চলতে চলতে বাড়িটা নিজে নিজে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইটের পাঁজর বেরিয়ে যাওয়ার দেয়াল, ছাদের বেশিরভাগ ধসে পড়েছে, আর চারপাশটা বুনো ঝোপঝাড়ে এমন ভাবে ঘেরা হয়েছে যে দিনের বেলাতেও গা ছমছম করে। এই গ্রামের এক সাধারণ যুবক, তার নাম সুমন। বয়স 25 কিংবা 26 হবে। মা বাবা মরা অনাথ ছেলেটা ছোট থেকেই মামা বাড়িতে মানুষ রয়েছে। মামা মামি যে খুব ভালো একজন মানুষ তেমনটা নয়, তারাও যে খুব ভালো করে দেখতে পারতো এমনটাও নয়। তবুও আশ্রিতে জীবন যেমন হয়, মুখ বুঝে সহ্য করে দিন কাটাতে হয়, ঠিক তেমনই কাটাতো। সুমন কাজ করত পাশের গঞ্জের এক কাপড়ের দোকানে। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনির পর যা জুটত তার বেশিরভাগই মামার হাতে তুলে দিতে হতো। নিজের জন্য থাকতো সামান্যই। সেদিনটা ছিল জ্যৈষ্ঠের শেষ দিক। আকাশে বেগ আর রোদের লুকোচুরিতে খেলা চলছিল, এবং গঞ্জের দোকান বন্ধ করে ফিরতে সুমনের বেশ রাত হয়ে গেল। মা বাড়ির ফেরার কাঁচা রাস্তাটা সোনাডাঙ্গা গ্রামের কবরস্থানের পাশ দিয়ে গেছে। এই রাস্তাটা সুমন একা ফিরতে বেশ ভয় পায়। শুধু সুমন কেন, গ্রামের অনেকেই সন্ধ্যার পর অমুখে হতে চায় না। কবরস্থান নিয়ে নানা রকম ভৌতিক গল্প প্রচলিত আছে গ্রামে। কেউ বলে রাতের বেলা নাকি ওখানে কানার আওয়াজ শোনা যায়, আবার কেউ বলে যে সাদা কাপড় পরা এক ছায়া মূর্তি নাকি ঘুরে বেড়াতে দেখা যায়। সুমন এসবে বিশ্বাস করে না, আবার পুরোপুরি উড়িয়েও দিতে পারে না। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। রাত তখন প্রায় 10টা। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। ঝিঝি পোকার ডাক একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, শুধু জোরে জোরে পা চালাচ্ছিল। কবরস্থানের কাছাকাছি আসতেই ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল। হঠাৎ করেই যেন চারপাশে ঝিঝি পোকার ডাক থেমে গেল। একটা অদ্ভুত দম বন্ধ করার নীরবতা নেমে এলো। সুমনের মনে হলো কেউ যেন ওর পেছনে নিঃশব্দে হেঁটে আসছে। ঘাড় ঘুরিয়ে দেখার কোনো সাহস হলো না। সে প্রায় দৌড়াতে শুরু করলো। কবরস্থানের ঠিক মাঝখানে আসতেই ঘটলো একটা অদ্ভুত ঘটনা। বাঁদিকের ঝোপের ভেতর থেকে হঠাৎ করে একটা লোক বেরিয়ে এসে ওর পথটা আটকে দাঁড়ালো। লোকটার চেহারা অন্ধকারে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু তার লম্বা হাড়গিলের শরীরটা চাঁদের আবছা আলোয় একটা অশুভ ছায়ার মতো লাগছিল। পরনে তার ময়লা ছেঁড়া একটা ফতুয়া আর লুঙ্গি, মাথার চুলগুলো জট পাকানো, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সুমন ভয় জমে গিয়েছিল। ঢোক গিরে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে আপনি? কি চান? লোকটা কোনো জবাব দিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সুমনের দিকে। তার চোখ দুটো অন্ধকারে চঞ্চল করছিল, যেন কোনো বুনো জানোয়ারের চোখ। লোকটার ডান হাতে ধরা ছিল একটা চিকন লম্বা কিছু একটা, যা চাঁদের আলোয় চকচক করে উঠল। সুমন পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই লোকটা এক লাফে ওর সামনে এসে দাঁড়ালো। হিসি কণ্ঠে বলে উঠল, পালাবি? কোথায় পালাবি? লোকটার গলার স্বর কেমন যেন অস্বাভাবিক ভাঙা এবং অদ্ভুত ধরনের কর্কশ। ভয় সুমনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে মরিয়া হয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু লোকটার শরীরে যে অসুরের শক্তি, সে এক ঝটকায় সুমনকে ধরে ফেললো। ছাড়ুন, আমাকে ছাড়ুন বলছি, এই বলে সে চিৎকার দিল সুমন, কিন্তু তার চিৎকার শোনার মতো আশেপাশে কেউই ছিল না। লোকটা তার জট পাকানো চুল নেড়ে একটা বিভৎস হাসি হাসলো। তারপর তার হাত থেকে ধরাশির জিনিসটা সুমনের দিকে এগিয়ে আনলো, আর সুমন স্পষ্ট দেখতে পেল ওটা একটা পুরনো মরচে পড়া সুই। সুইটার মাথায় কালো সুতো জড়ানো। এই নে, এই নে, লোকটা ফিসফিস করে বলল, তোর জন্য এনেছি, এটা তোর দরকার। সুমন রীতিমতো ভয় চিৎকার করে মাথা নাড়তে লাগলো। না না, আমার কিছু লাগবে না, আমাকে যেতে দিন, যেতে দিন।
কিন্তু লোকটা তো শোনার মতো কোনো পাত্র নয়। সে সুমনের বাঁ হাতটা শক্ত করে চেপে ধরল। সুমন ছটফট করতে লাগলো, নিজেকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু পারল না। লোকটা তার আরেক হাত দিয়ে সুমনের বুক চেপে ধরলো, যাতে করে চিৎকার না করতে পারে। তারপর সে ভয়ঙ্কর মুহূর্তে লোকটা তার হাতের মরচে পড়া সুইটা সজোরে ফুটিয়ে দিল সুমনের বাহুতে। একটা তীক্ষ্ণ যন্ত্রণা সুমনের সারা শরীর ছুটিয়ে পড়ল। মনে হলো শুধু চামড়া নয়, সুইটা যেন তার মাংস ভেদ করে একেবারে হাড় পর্যন্ত পৌঁছে গেছে। যন্ত্রণায় তার চোখ ফেটে রীতিমতো জল বেরিয়ে এলো এবং শেষবারের মতো একবার ঝটকায় মারার চেষ্টা করলো, কিন্তু তার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে আসছিল। চোখের সামনে সবকিছুই যেন ঝাপসা হতে লাগলো। জ্ঞান হারানোর আগে সুমন শুধু দেখলো লোকটাকে বিভৎসভাবে হাসছে আর তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, এবার তুই আমার হয়ে যাবি। এরপর আর কিছুই মনে নেই সুমনের। যখন জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটেছে। সে দেখল সে কবরস্থানের পাশে একটা ঝোপের মধ্যে পড়ে আছে। সারা শরীর ধুলো মাখা, জামা কাপড় ছেঁড়া। বাম বাহুতে যেখানে সুইটা ফোটানো হয়েছিল সেখানে একটা গভীর ক্ষত চিহ্ন, যেখানে ফুলে উঠেছে আর অসম্ভব যন্ত্রণা করছে। ধীরে ধীরে উঠে বসলো সুমন। রাতের ঘটনাটা মনে পড়তেই তার সারা শরীর ভয় কেঁপে উঠল। এটাকে স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল? বাহুর দগদগে ঘাটা প্রমাণ দিচ্ছিল এইটা কোনো স্বপ্ন নয়। এটা কে ছিল? কে ছিল ওই লোকটা? কেনই বা সে এমনটা করলো? এসব ভাবতে ভাবতে কোনো মতে টলতে টলতে বাড়ির দিকে রওনা দিল সুমন। তার মাথা ভারী হয়ে উঠল। শরীরটা চলছিল না। মনে হচ্ছিল তার নিজের শরীরটা তার নিজের ভেতরে নেই। অন্য কোনো শক্তি যেন তার শরীরে প্রবেশ করেছে। সে বুঝতে পারছিল গত রাতের ওই ঘটনা শুধু একটা নিছক সাধারণ আক্রমণ ছিল না, এর ভেতরে লুকিয়ে আছে আরো গভীর ভয়ঙ্কর রহস্য। তার জীবনটা আগের মতো আর থাকবে না, সে যেন স্পষ্ট বুঝতে পারছিল। একটা অভিশাপ যেন তার ঘাড়ে চেপে বসেছে, যার হাত থেকে মুক্তির কোনো উপায় তার এই মুহূর্তে জানা নেই। বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে গেল। ভোরের আলোয় সোনাডাঙ্গা গ্রামকে অন্যরকম লাগছিল, শান্ত আর স্নিগ্ধ। কিন্তু সুমনের ভেতরে অজানা জগৎটা যেন তখন তোলপাড়। শরীরটা যেন নিজের নয়, একটা ভারী বোঝা হয়ে চলেছে সে। বার মামা বাড়ির দরজায় কড়া নাড়তে মামি দরজাটা খুলে দিলেন। সুমনের বিধ্বস্ত চেহারা, ছেঁড়া জামা কাপড় আর বাহুর ক্ষত দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। কিরে, এই তো ফেরার সময় হলো, সারা রাত কোথায় ছিলি? আবার মারামারি করেছিস নাকি? হ্যাঁ? মামির গলাটা কেমন যেন একটু কর্কশের মতো লাগছিল। সুমন কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। মাথা নিচু করে ঘরে ঢুকে গেল। মামা দাওয়ায় বসে হুক্কো টানছিলেন। তিনি একবার আর চোখে তাকিয়ে মুখ ঘুরে নিলেন। এই বাড়িতে তার বা সুমনের যে কতটা অপ্রয়োজনীয় সেটা সেই প্রতি মুহূর্তে তাকে মনে করে দেওয়া হয়। নিজের ছোট্ট ঘরটাতে ঢুকে দরজা বন্ধ করে দিল সুমন। ঘর বলতে একটা ছোট্ট চালা, যার এক পাশে রান্নাঘর আর অন্য পাশে এই ছোট্ট খুপড়ি। এই ভাঙা চৌকিতে আর জামা কাপড় রাখার একটা টিনের বাক্স, এই তার সম্বল। চৌকিতে শরীরটা এড়িয়ে দিতেই তীব্র যন্ত্রণায় কোঁকে উঠল সে। বাহুর ক্ষতটা ধপ করে উঠল। ভালো করে দেখতে গিয়ে তার বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল। ক্ষতর চারপাশে চামড়া কেমন যেন কালো হয়ে উঠেছে। মনে হচ্ছে শুধু বাইরের আঘাত নয়, ভেতর থেকেও কিছু একটা মাংসকে খুবলে খুবলে খাচ্ছে। সারাদিন সে ঘর থেকে বের হলো না। জ্বর আর যন্ত্রণায় শরীরটা অসাড় হয়েছিল। মামি একবার দুবার খাওয়ার জন্য ডেকে গেলেও সে সাড়া দেয়নি। সে শুধু রাতের সে ভয়ঙ্কর লোকটার কথা বারবার মনে পড়ছিল। সেই জল জলে চোখ, সে বিভৎস হাসি আর কানের কাছে সে ফিসফিসানি কথাগুলো, এবার তুই আমার হবি আমার। কথাগুলো যেন এখনো তার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। কে এই লোক? কি চায় সে? আর সুইটার মধ্যে কি ছিল? 2 দিন চলে যায় এবং 2 দিন জ্বরের ঘোরে প্রায় বেহুশ হয়ে পড়েছিল সুমন। এর মধ্যে বামা মামি কেউ একবার উকিও দিয়ে দেখেনি। 3য় দিন সকালে জ্বরটা একটু কম মনে হলো। শরীরটা দুর্বল, কিন্তু যন্ত্রণাটা আগের চেয়েও সহনীয়।
ক্ষতস্থানটা এখন আর ফুলে উঠেছে, তবে কালচে ভাবটা যেন আরো ছড়িয়ে পড়েছে। সুমন বুঝতে পারছিল এইভাবে পড়ে থাকলে চলবে না, এর একটা বিহিত করতেই হবে। কিন্তু কার কাছে যাবে সে? পুলিশকে বললে কি বিশ্বাস করবে? তারা হয়তো মারামারির মামলা বলে তাকে হাজতে পড়ে দেবে। হঠাৎ তার গ্রামের বৃদ্ধ হেকিমের কথা মনে পড়ে গেল। সেই হেকিমের আসল নাম হাশেম আলী, কিন্তু গ্রামের সবাই তাকে হেকিম চাচা বলেই ডাকতো। শুধু গাছটা দিয়ে চিকিৎসা নয়, লোকে বলতো তার নাকি জিন ভূত ছাড়ানোর ক্ষমতাও আছে। যদিও সুমন এসবে কোনোদিন বিশ্বাস করেনি, কিন্তু এখন খড়কুটো ধরে বাঁচার মতো অবস্থা তো তার, এছাড়া তার কিছুই করার নেই। বিকেলের দিকে সুমন দুর্বল শরীরটাকে টেনে হিচড়ে হেকিম চাচার বাড়ির দিকে রওনা দিল। চাচার বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়, একটা বড় পুকুরের ধারে, ছোট্ট একটা মাটির ঘর, চারপাশে নানা রকমের ওষুধ গাছের ছোপ। সুমন যখন পৌঁছালো, চাচা তখন উঠোনে বসে একটা পাথরের বাটিতে কি যেন গুঁড়া করছিলেন, এবং সুমনের চেহারা দেখে তিনি চমকে উঠলেন। কিরে বাবা সুমন, তোর এই হাল কি করেছে? মুখটা যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। হ্যাঁ, চাচার গলার স্বর কেমন যেন লাগছিল। সুমন আর নিজেকে সামলাতে পারল না, চাচার পায়ের কাছে এসে বসে সমস্ত ঘটনা বলে বলল। কবরস্থানের সেই রাতের ঘটনা, অদ্ভুত লোকটা, মরচে পড়া সেই সুই, আর তারপর তার শারীরিক এবং মানসিক এই ভয়াবহ অবস্থার সবকিছু শুনে হেকিম চাচা কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। তিনি হুক্কাটা ধরিয়ে কয়েকটা লম্বা টান দিলেন, তারপর গভীর গলায় বললেন, তোর বাহুটা একবার দিই তো, দেখা। সুমন জামার হাতাটা গুটিয়ে ক্ষতটা দেখালো। চাচা ঝুঁকে এসে খুব মনোযোগ দিয়ে ক্ষতটা দেখলেন। তার চোখ দুটো কুচকে গেল। তিনি ক্ষতটার চারপাশে আঙ্গুল দিয়ে খুব সাবধানে ছুঁয়ে দেখলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় সর্বনাশ হয়ে গেছে রে বাবা। মানে বুঝতে পারলাম না তো। বুকের ভেতরটা যেন থক করে উঠল সুমনের। এটা কোনো সাধারণ আঘাত নয়, চাচা বলতে লাগলেন। এটা হলো কালো জাদুর প্রয়োগ, যেটা লোকে বলে বান মারা। ওই শোটা কোনো সাধারণ শো ছিল না, বুঝলে? ওটা ছিল অশুভ কোনো মন্ত্র দিয়ে জাগানো বস্তু। তোর শরীরের রক্ত আর আত্মার সাথে অশুভ শক্তির বাঁধন তৈরি হয়ে গেছে, আর ওই লোকটা এটা করেছে। হেকিম চাচার কথাগুলো সুমনের কাছে অবিশ্বাস্য মনে হলো। তার নিজের শারীরিক পরিবর্তনগুলো যেন অস্বীকার করতে পারছিল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু কেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার সাথে কেন এমনটা করবে? কালো জাদুর দুনিয়ায় কারণ সবসময় স্পষ্ট থাকে না, বুঝতে পেরেছো বাবা? হয়তোবা তোর উপরে কারোর পুরনো আক্রোশ আছে, অথবা তুই ভুল সময় ভুল জায়গায় উপস্থিত ছিলি। ওই কবরস্থানটা ভালো জায়গা নয়, ওর অনেক অশরীরী শক্তি আনাগোনা আছে। আর যে লোকটা এই কাজটা করেছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন তান্ত্রিক বা গুণিন। সে নিজের আত্মার শান্তি নষ্ট করে এসব নোংরা কাজ করে। সুমন হতাশ হয়ে পড়ল। তাহলে এখন আমার কি হবে চাচা? আমি কি এভাবে শেষ হয়ে যাব? হেকিম চাচা তার কাঁধে হাত রেখে বলল, ভয় পাস না, আল্লাহ ভরসা। এর চিকিৎসা আছে, কিন্তু খুব কঠিন আর সময় সাপেক্ষ ব্যাপার। যে বাঁধনটা তৈরি করা হয়েছে না, সেটাকে ভাঙতে হবে। কিন্তু মনে রাখিস, কাজটা কিন্তু সহজ হবে না। এই অশুভ শক্তি তোকে সহজে ছাড়বে না, সে তোকে ভয় দেখাবে, তোর মনকে দুর্বল করার চেষ্টা করবে। চাচার কথায় সুমন কিছুটা ভরসা পেল। তিনি ঘর থেকে কিছুটা শুকনো পাতা, শিকড় আর গুঁড়ো মশলা এনে একটা প্রদীপ তৈরি করলেন। সেটা ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে দিলেন, আর বললেন, এটা যন্ত্রণা কমাবে আর বিষটাকে ছাড়াতে দেবে না, কিন্তু আসল চিকিৎসা করতে হবে অমাবস্যার রাতে। আজ থেকে 5 দিন পর অমাবস্যা, ওই রাতে তোকে আমার সাথে কবরস্থানে যেতে হবে, বুঝতে পেরেছিস? কবরস্থানের নাম শুনেই সুমনের আত্মা কেঁপে উঠল। আবার আবার ওখানে? হ্যাঁ, চাচার গলার স্বর কঠিন শোনালো। যেখানে রোগ শুরু হয়েছে না, তার নিরাময় সেখানে করতে হবে। ওই তান্ত্রিকটা আমাদের খুঁজে বের করতে হবে। তান্ত্রিকটাকে ভয় পাবি না, আমি তোর সাথে থাকবো। এই কদিন খুব সাবধানে থাকবি, একা একা কোথাও যাবি না, বিশেষ করে সন্ধ্যার পর। আর যাই দেখিস বা শুনিস, বোনের সাহস রাখবি,
তোর মনের জোরটাই এখন সবচেয়ে বড় অস্ত্র। চাচার বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা নেমে এসেছে। চারপাশটা কেমন যেন থমথমে লাগছিল। সুমনের মনে হচ্ছিল গাছের পাতার আড়াল থেকে, ঝোপের ভেতর থেকে কেউ যেন তাকে দেখছে। অদৃশ্য হাজারটা চোখ যেন তাকে অনুসরণ করছে। তার মনে হচ্ছিল সে একা নয়, তার সাথে ছায়ার মতো কিছু একটা মিশে আছে, যা তার প্রতিটি নিঃশ্বাসকে অনুভব করছে। রাতে খাওয়ার পর সুমন নিজের ঘরে শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। বাহুর যন্ত্রণাটা কমেছে, কিন্তু মনের ভেতরে অশান্ত। হঠাৎ করে সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন তার ঘরের চালের ওপর দিয়ে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। খসখস খসখস শব্দটা একবার চালের এই প্রান্ত থেকে ও প্রান্ততে চলে যাচ্ছে, আবারও ফিরে আসছে। সুমনের ভয় যেন জমে গেল। মা মামি পাশের ঘরে ঘুমাচ্ছে, তাদের ডাকার সাহস হলো না। সে কান পেতে রইল। শব্দটা থেমে গেল। কিছুক্ষণ সব চুপচাপ। সুমন ভাবলো হয়তো বা কোনো বিড়াল বা অন্য কিছু হবে, কিন্তু পরক্ষণে তার জানালার বাইরে থেকে একটা ফিসফিসানের আওয়াজ ভেসে এলো। এত মৃদু সে আওয়াজ যা শোনা যায় না, কিন্তু এই নিস্তব্ধ রাতে সেটা সুমনের কানে ছুরির ফলার মতো বিদ্ধ। চলে আয়, বাবার কাছে চলে আয়। গলার স্বরটা সেই রাতের লোকটার মতো। সুমন চাদর নিচে নিজেকে আরো গুটিয়ে নিল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তাতেও যেন নিস্তার নেই। বন্ধ চোখের অন্ধকারে সে দেখতে পেল একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। তুই আমার, শুধু আমার। কথাটা তার মাথার ভেতরে বাঁচতে লাগলো। এটা বাইরের কোনো শব্দ নয়, এজন্য তার নিজের ভেতর থেকে কেউ কথা বলছে। সুমন বুঝতে পারলো হেকিম চাচার কথাই সত্যি। অশুভ শক্তিটা তাকে ভয় দেখাচ্ছে, তার মনকে দখল করার চেষ্টা করছে। সে দুই কানে আঙ্গুল চেপে ধরলো, কিন্তু শব্দটা থামলো না, কারণ শব্দটা আসছিল তার নিজের ভেতর থেকে। হঠাৎ করে সে শব্দটা থেমে গেল। সুমন কিছুক্ষণ পর অপেক্ষা করলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। খুব সাবধানে সে চাদরের ভেতর থেকে মুখটা বের করলো। ঘরটা অন্ধকার, কিন্তু জানালায় আবছা আলোয় সবটা দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল ঘরের দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করছে। ধোঁয়াটা কুণ্ডুলি পাকাতে পাকাতে একটা অস্পষ্ট মানব আকৃতি নিল। সেটার কোনো মুখ নেই, হাত পা নেই, শুধু একটা ছায়া মূর্তি। মূর্তিটা ধীরে ধীরে তার চৌকির দিকে এগিয়ে আসতে লাগলো। ভয় সুমন চিৎকার করার শক্তিও হারিয়ে গিয়েছিল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। শরীরটা যেন অসাড় হয়ে গেছে। ছায়া মূর্তিটা তার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ঝুঁকে এলো তার মুখের ওপরে। সুমন একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ পেল। মনে হলো কোনো পুরনো কবরের ভেতরকার গন্ধ। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে বুঝতে পারলো তার মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে। সে ছায়া মূর্তিটা তার বুকের ওপরে চেপে বসেছিল। ঠিক তখনই সুমনের মনে পড়ল হেকিম চাচার কথা। তোর মনের জোরটা এখন সবচেয়ে বড় অস্ত্র। সে সর্বশক্তি দিয়ে মনে সাহস আনলো। মনে মনে দোয়া দৌড় পড়তে শুরু করলো যা কিছু তার মনে ছিল। ছায়া মূর্তিটা যেন তাতে কিছুটা থমকে গেল। সুমন আরো জোরে মনে মনে প্রার্থনা করতে লাগলো। ছায়া মূর্তিটা যন্ত্রণায় ছটফট করার মতো একটা ভঙ্গি করলো। তারপরে ধীরে ধীরে আবারও ধোঁয়ার সাথে পরিণত হলো। দরজার নিচ দিয়ে রীতিমতো মিলিয়ে গেল। সুমন হাঁপাতে লাগলো। তার সারা শরীর রীতিমতো ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারলো লড়াইটা তো কেমন শুরু হয়ে গেছে। এই লড়াই শুধু তাকে বেঁচে থাকার লড়াই নয়, নিজের আত্মাকে বাঁচানোর লড়াই। আগামী অমাবস্যার রাত পর্যন্ত তাকে টিকে থাকতে হবে। কিন্তু সে কি পারবে এই ভয়ঙ্কর শক্তির সাথে একা লড়াই করে? সে কি পারবে নিজেকে রক্ষা করতে, নাকি তার আগে ওই কারো জাদুর সুই তার শরীর আর আত্মাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে? এই প্রশ্নগুলো তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো, আর রাতটা তার কাছে আরো বেশি দীর্ঘ এবং ভয়ঙ্কর হতে লাগলো। পরের কয়েকটা দিন সুমনের জন্য কাটলো এক প্রকার দুঃস্বপ্নের মতো। প্রতিটা রাত ছিল এক একটা পরীক্ষা। সে ছায়া মূর্তি আর সরাসরি তার ঘরে আসবে, কিন্তু তার উপস্থিতি সুমন প্রতি মুহূর্তে অনুভব করত। রাতের বেলা ঘরের বাইরে অদ্ভুত শব্দ হতো। কখনো মনে হতো কেউ যেন তার ঘরের চারপাশে ভেজা পায়ে হেঁটে বেড়াচ্ছে। কখনো দরজার মৃদু আঁচড়ের শব্দ, আবার কখনো জানালার বাইরে থেকে ভেসে আসা কান্নার আওয়াজ। ঘুম প্রায় হতো না
বললেই চলে। সারা রাত জেগে বসে থাকতেন সুমন, আর দিনের বেলাতে ক্লান্ত অবসন্ন শরীরটাকে কোনো মতে টেনে নিয়ে যেত। তার সারা শরীর চেহারা সব যেন শুকিয়ে একবারে চোখের কোঠরে ঢুকে গিয়েছিল। মামা মামি তার এই পরিবর্তন দেখেও না দেখার ভান করত, যেন সেই বাড়ির কোনো অদৃশ্য বাসিন্দা। তাদের এই উপেক্ষা সুমনের ভেতরের একাকিত্বকে আরো বাড়িয়ে তুলেছিল। তার মনে হতো এই পৃথিবীতে তার জন্য ভাবার মতো আর কেউ নেই, হিকিম চাচা ছাড়া। অবশেষে সেই প্রতীক্ষিত এবং ভয়ঙ্কর অমাবস্যার রাতটা চলে এলো। রাতের অন্ধকারে যেন আজ অন্য দিনের চেয়েও বেশি গাঢ়, বেশি ভারী। আকাশে চাঁদ নেই, একটা তারাও দেখা যাচ্ছিল না। চারদিক থেকে নিস্তব্ধ, নিজের বুকের ধুকধুকানি স্পষ্ট শোনা যায়। হেকিম চাচার কথা মতো রাতের তৃতীয় প্রহরে সুমন তার বাড়ির পিছনে গিয়ে দাঁড়ালো। চাচা আগেই বলেছিলেন তিনি নিজেই তাকে নিতে আসবেন। কিছুক্ষণ পরে অন্ধকারের ভেতর থেকে এক ছায়া মূর্তি এগিয়ে এলো। সুমন ভয়ে চমকে উঠলেন। পরক্ষণেই চিনতে পারলো এটা হেকিম চাচা, আর তার হাতে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে, অন্য হাতে একটা কাপড়ের পুটলি। সব ঠিক আছে তো বাবা? চাচার গলার স্বর শান্ত, কিন্তু পরিস্থিতিটার গুরুত্ব তাকে স্পষ্ট দিচ্ছে। সুমন মাথা নাড়ল, কথা বলার কোন শক্তি তার ছিল না। ভয় পাস না, যা করার আমি করবো, তুই শুধু কথা মতো চলবি। আর যাই ঘটুক, ভয় পাওয়া যাবে না, বুঝতে পেরেছিস? সেখান থেকে এক পাও কিন্তু নড়বি না। মনে রাখিস, আজ রাতে ওই শয়তান তার সর্বশক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করবে, বুঝতে পেরেছিস? দুজন নিঃশব্দে কবরস্থানের দিকে এগিয়ে চলল। কবরস্থানের আলোটা কাঁপছিল, চারপাশে অন্ধকারকে যেন আরো বেশি রহস্যময় করে তুলছিল। কবরস্থানের কাছাকাছি আসতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া তাদের গায়ে লাগলো। বাতাসে ভেসে বেড়াচ্ছে শ্যাওলা আর পচা পাতার গন্ধ। ঝিঝি পোকার ডাকও এখানে এসে থেমে গেছে। একটা দম বন্ধ করা নীরবতা। হেকিম চাচা কবরস্থানের ঠিক মাঝখানে একটা পুরনো শ্যাওলা তারা কবরের পাশে এসে দাঁড়ালেন। জায়গাটা দেখে সুমনের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক এখানেই সেই রাতে লোকটা তার পথ আটকে ছিল। চাচা তার পুটলিটা খুললেন, ভেতর থেকে বের করলেন কিছু সাদা সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা, একটা লোহার পেরেক, আর ছোট্ট মাটির পাত্রে রাখা ছিল কিছু তরল। তিনি হারিকেনটা মাটিতে রেখে সাদা সর্ষে দিয়ে নিজের চারপাশে গোল গণ্ডি আঁকলেন। এখন থেকে এই গণ্ডির বাইরে এক পাওয়া যাবে না, চাচা কঠোর গলায় বললেন। এই গণ্ডি আমাদের রক্ষা করবে। এখন চুপ করে বস আর দেখ কি হয়। সুমন ভয় ভয় গণ্ডির ভেতরে বসলো। চাচা মাটির পাত্র দিকে সেই তরলটা আঙুল দিয়ে রীতিমতো বিড়বিড় করে কিসব যেন মঞ্চ পড়তে লাগলেন। তারপর সেই তরল সুমনের কপালে, বুকে আর বাহুর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। তরলটা লাগার সাথে সাথে সুমনের ক্ষতস্থানটা জ্বলে উঠলো, যেন কেউ গরম লোহা চেপে ধরেছে। সে যন্ত্রণায় কোকে উঠতে চাইলেও চাচার ইশারায় চুপ করে রইল। চাচা এবার শুকনো লঙ্কা হাতে নিয়ে মঞ্চ পড়া শুরু করলেন। তার কণার স্বর ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। শান্ত সৌম্য মানুষটার গলা মুহূর্তে ভারী আর কেমন যেন ভয়ঙ্কর শোনাচ্ছিল। চারপাশের বাতাসটা ভারী হয়ে এলো। হঠাৎ করে কবরস্থানের অন্য প্রান্ত থেকে অট্টহাসির শব্দ ভেসে এলো। সেই শব্দটা সুমনের খুব চেনা, সেই রাতের সেই ভয়ঙ্কর হাসি। হাসিটা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অন্ধকারের ভেতর থেকে সে ছায়া মূর্তি বেরিয়ে এলো। হ্যাঁ, সেই লোকটা। জট পাকানো চুল, হাড় গিলে শরীর, আর সে জ্বলন্ত চোখ দুটো। সে গণ্ডির বাইরে এসে দাঁড়ালো, তার চোখে মুখে বিভৎস একটা হাসি। হেকিম, বড় শয়তান, আবার শিকার নিয়ে টানাটানি কেন করছিস? তোর বড় সাহস, অনেক বড় সাহস রে। লোকটার কণ্ঠস্বর খুবই কর্কশ, যেন ভাঙা কাঁচের ভেতর দিয়ে কথা বলছে, বিভৎস কণ্ঠ। হেকিম চাচা শান্তভাবে বললেন, ফিরে যা। ইবলিসের পূজারি ফিরে যায়। নিষ্পাপ ছেলেটা জীবন নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে রে বল? অধিকার? তান্ত্রিক আবারও হেসে ওঠেন আর বললেন, এই দুনিয়ার শক্তি হলো অধিকার। আমি ওর রক্ত চেয়েছিলাম, ওর আত্মা চেয়েছিলাম আমার সাধনার জন্য, আর ওকে আমি আমার করে নিয়েছি। ওর শরীরের ভেতরে আমার পাঠানো বিষ কাজ করছে। ওকে তুই বাঁচাতে পারবি না রে, পারবি না।
এই বলে তান্ত্রিক তার হাত দুটোর উপরে তুলল। সাথে সাথে কবরস্থানের ভেতর থেকে কোয়ানির মতো আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হলো মাটির নিচের কবরগুলো যেন মৃত আত্মারা জেগে উঠেছে। চারপাশের ঝোপঝাড় জোরে জোরে দুলতে লাগলো। যদিও বাতাসে কোনো হাওয়া ছিল না, সুমনের মনে হলো গন্ডির চারপাশ দিয়ে অদৃশ্য কারা যেন হেঁটে বেড়াচ্ছে, ফিস ফিস করে কথা বলছে। হেকিম চাচার বিচলিত হলেন না। তিনি তার মন্ত্র পড়া চালিয়ে যেতে লাগলেন। তার কণার স্বর আরো বেশি তীব্র হলো। তিনি হাতের শুকনো লঙ্কাগুলো একে একে সামনে রাখা আগুনের দিকে ছুঁড়ে মারতে লাগলেন। লঙ্কা পড়ার তীব্র ঝাঁঝালো কণ্ঠে চারপাশ ভরে গেল। তান্ত্রিক যন্ত্রণায় চিৎকার করে উঠল আর বলল, বন্ধ কর বুড়ো, বন্ধ কর। কিন্তু চাচা থামলেন না। তিনি এবার লোহার পেরেকটা হাতে তুলে নিলেন। পেরেকটা সুমনের ক্ষত স্থানের উপর দিয়ে তিনি সেটা মন্ত্র পড়তে লাগলেন, যা সুমনের কানে এসেছিল, কিন্তু তার অর্থ বুঝতে পারছিল না। সুমনের মনে হলো তার বাহুর ভেতর থেকে কিছু একটা পেরেকটাকে আকর্ষিত করছে। একটা তীব্র টান অনুভব করলো। তার শরীরটা ধনুকের মতো বেঁকে যেতে লাগলো। মনে হলো তার ভেতর থেকে একটা আত্মাটাকে কেউ যেন টেনে টেনে বের করে নিতে চাইছে। শক্ত করে ধরে রাখ নিজেকে সুমন, মন দুর্বল করিস না। হেকিম চাচা চিৎকার করে উঠলেন একেবারে। সুমন দাঁতে দাঁত চেপে পড়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলার স্মৃতি, তার মৃত বাবা মায়ের মুখ। একটা তীব্র বাঁচার ইচ্ছা তাকে শক্তি জোগালো। হঠাৎ করে তান্ত্রিকটা এক ঝটকায় তার ফতুয়ার ভেতর থেকে চকচকে জিনিসটা বার করলো, এবং সেটা আরেকটা সুই, কিন্তু সেটা আগের বারের চেয়ে অনেক অনেক বড় আর অনেকটা কালো। সে চিৎকার করে বলল, যদিও আমার না হয় তাহলে কারো হবে না। এই বলে সে সুইটা সুমনের দিকে ছুঁড়ে মারলো। সুইটা বাতাসের ভেতর থেকে শন শন করে গন্ডির দিকে এগিয়ে গেল এবং ভয়ে ভয়ে বন্ধ করে ফেললো। কিন্তু সুইটা গন্ডির স্পর্শ করার সাথে সাথে একটা নীল আলোর ঝলকানিতে ছিটকে মাটিতে পড়ে গেল। গন্ডিটা তাকে আটকে দিয়েছে। এই সুযোগটা নিলেন হেকিম চাচা। তিনি তার হাতের পেরেকটা সর্বশক্তি দিয়ে মাটিতে পুঁতে দিলেন। পেরেকটা মাটিতে গেঁথে দেওয়ার সাথে সাথে সুমন তীব্র চিৎকার করে উঠল। তার মনে হলো তার বাহুর ভেতর থেকে গরম কিছু তরল বেরিয়ে আসছে। সে দেখলো তার ক্ষতস্থান থেকে গল গল করে কালো রক্ত বেরিয়ে আসছে। সেই রক্তের রং স্বাভাবিক লাল নয়, হালকাচার মতো কালো। আর ওদিকে তান্ত্রিকটা একটা আকাশ ফাটানো চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো। তার শরীরটা ধোয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে সে তার জ্বলন্ত চোখ দুটো সুমনের দিকে তাকালো, এবং তারপর একে তীব্র ঘৃণার প্রতিশোধের আগুন ফুটে উঠলো তার চোখে। ফিসফিস করে বলল, আমি আবারও ফিরে আসবো। আমার কোনো শেষ নেই। আমি তোর জন্য আবারও ফিরে আসবো, তোকে শেষ করেই ছাড়বো। তারপর সব শান্ত হয়ে গেল। বাতাস আবারও স্বাভাবিক হয়ে গেল। কবরস্থানের সেই ভয়ঙ্কর পরিবেশটা আর নেই। হেকিম চাচাও হাঁপাচ্ছিলেন। তিনি ঝুঁকে পড়ে সুমনের ক্ষতস্থান থেকে শেষ কালো রক্তটুকু বের করে দিয়ে আবারও একটা প্রলেপ দিয়ে দিলেন। সব শেষ বাবা, শয়তানটা আপাতত হেরে গেছে। সুমন দুর্বল ভাবে উঠে বসলো। তার শরীর হালকা লাগছিল, যেন অনেক অনেক বড় একটা বোঝা নেমে গেছে। সে কৃতজ্ঞ চোখে হেকিম চাচার দিকে তাকালো। আমি আপনার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না চাচা। চাচা মৃদু হেসে বললেন, মানুষ মানুষের জন্য এটা বাবা। আর বাড়ি যা, কয়েকদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সুমন বাড়ি ফিরে এলো। জীবনটা আবারও আগের মতোই স্বাভাবিক হতে শুরু করলো। সে আবারও গঞ্জের দোকানে গিয়ে কাজে যোগ দিল। মামা মামির আচরণের কোনো পরিবর্তন এলো না, কিন্তু তাতে সুমনের কিছুই যায় আসে না। সে যে নতুন জীবনকে দেখতে শিখেছে, এটাই তার জন্য সবচেয়ে আনন্দের। কিন্তু প্রতি অমাবস্যার রাতে যখন আকাশ অন্ধকারে ছেয়ে যায়, সুমনের বুকের ভিতরে কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার কাজ করে। সে অনুভব করে দূর থেকে তাকে কে যেন দেখছে, বারবার দেখছে। আর সে তান্ত্রিকের কথাগুলো বারবার মনে পড়ে যায়। আমি আবারও আসবো, আমার কোনো শেষ নেই, আমার কোনো শেষ নেই।